প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন এই অধ্যায় থেকে কোষ সম্পর্কে আলোচনা করব এবং কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। তো কোষ প্রথমে আমরা এখানে যেটা বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী দুইটাকে মিলে জীব বলা হয়। জীব দুই ভাগে বিভক্ত, উদ্ভিদ এবং প্রাণী। তো এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা পৃথক। এখন কোষের মধ্যে কোষ কাকে বলে? জীবদেহ, সেটা উদ্ভিদ দেহ হোক বা প্রাণী দেহ হোক, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। মনে করো আমরা একটা চক, এই চককে যখন আমরা গুঁড়া গুঁড়া করবো, এখানে বিন্দু বিন্দু যে বালির মতো আমরা বস্তু পাবো সেগুলোকে কোষ বলা যায়। চকের ক্ষেত্রে প্রত্যেকটা আমাদের প্রতিটা দেহ একটি মাত্র কোষ থেকে এটা একটার পর একটা কোষ বিভাজিত হতে হতে এটা দেহ বৃদ্ধি ঘটে, আকৃতি বৃদ্ধি ঘটে। প্রত্যেকটা মানুষেরও প্রথমে একটা মাত্র কোষ থেকে সৃষ্টি হয়। এখন সেক্ষেত্রে আমাদের এই যে জীব সম্পূর্ণ দেহটা, এটা হোক উদ্ভিদ দেহ হোক বা প্রাণী দেহ, এই দুইটা মিলে এই দেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। এখন কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। প্রতিটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সে উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক। উদ্ভিদ কোষ এবং প্রাণী, তবে কিছু কিছু কোষের ক্ষেত্রে যেগুলো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কোষে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের অংশটা দেখো, এটা একটা গোলাকার। নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা আছে এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেন, বাইরে যে আবরণটা এটা ঘিরে রাখছে সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এরপর এখানে যে ছিদ্রটা আছে সেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে এখানে যে মাঝখানে যে কালো করে একটা অংশ আমরা দেখতেছি, কালো করে যে অংশটা দেখতেছি সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। এরপরে আমাদের এখানে যে সুতার মতো যে অংশটা পেঁচানো আকারে আছে সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এই যে মাঝখানে যেটা আছে, এরপরে যে বিন্দু বিন্দুগুলো অংশ আমরা দেখতেছি সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। এরপরে আমরা এখানে তাহলে আমরা চারটা বিষয় দেখলাম। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আর নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে এখানে মাঝখানে যেটা গোলাকার কালো অংশ আছে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এরপরে এখানে সুতার মতো যে পেঁচানো অংশটা আছে সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করো, প্রোটোপ্লাজমের মধ্যে বাসমান, এখানে এটাকে এই যে বিন্দু বিন্দু যেগুলো আছে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি। ওই প্রোটোপ্লাজম গুলোর মধ্যে বাসমান গোলাকার যে ঘন বস্তুটি আছে, এটা ঘন, এই বস্তুটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে থাকে। নতুন কোষ যেগুলো হবে সেগুলোতে এদের অবস্থান একদম কেন্দ্রে মাঝখানে থাকবে। এরপরে কোষ বিভাজিত হওয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসের অবস্থানটা পরিবর্তন ঘটে থাকে। তাহলে নিউক্লিয়াসে এরা গোলাকার হতে পারে। এখানে আমরা যে নিউক্লিয়াসটা আমি এঁকেছি সেটা গোলাকার হয়, আবার অনেক ক্ষেত্রে এটা উপবৃত্তাকারও হয়। যেমন মনে করো এটা উপবৃত্তাকার এভাবে হয়ে থাকে, আবার এটা নলাকারও হয়ে থাকে, নলাকারও হতে পারে, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আবার কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকে না, তাহলে কিছু কিছু কোষে নিউক্লিয়াসটা থাকে না, তবে বিশেষ করে নিউক্লিয়াস থাকে।
তবে নিউক্লিয়াসের যে প্রধান অংশ হচ্ছে এই চারটা, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার প্লাজম, ক্রোমাটিন, তন্তু। তাহলে প্রথমে এরপরে আমরা জানবো নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে। নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে, এই নিউক্লিয়াসকে এটা ঘিরে রাখছে, সম্পূর্ণ চারদিকে ঘিরে রাখছে। আর এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের, এটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে আবরণ বস্তুগুলোকে, আমরা যেটা কোষ যদি আমরা একটা আঁকি, কোষের ভিতর যে সাইটোপ্লাজম গুলো থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে এখানে নিউক্লিওপ্লাজম আছে এবং প্রোটোপ্লাজম আছে। এদের এই যে ভিতরে যে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু আছে, এই যে বস্তুগুলো আছে এগুলোকে আলাদা করে রাখছে কে? নিউক্লিয়ার মেমব্রেনটা। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, এটার ভিতর দিয়ে তরল পদার্থ চলাচল করতে পারে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দিয়ে। এরপর আমরা জানবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখানে ভিতরে তরল এবং স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে দেখো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায়, নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস। আমাদের এই যে এখানে যেটা আছে বিন্দু বিন্দু, এগুলো হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, তাহলে এখানে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এখানে নিউক্লিওলাস, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এই সুতার মতো যে অংশটা হচ্ছে এটা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু সম্পর্কে কি বলা যায়? নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো, এই যে পেঁচানো যে কথাটা বলছি, এটা কুণ্ডলী পেঁচানো, কুণ্ডলী পাকানো এবং খোলা অবস্থায়ও থাকে অনেক সময়। এই অঙ্গাণুটিকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এই ক্রোমাটিন তন্তুটা কি করে? জীবের বৈশিষ্ট্য বহন করে। যেমন বংশগতির ক্ষেত্রে এটা একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ যখন সৃষ্টি হয়, তখন যে মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো সেটা অপত্য কোষের মধ্যে আরেকটা যে উদ্ভিদ সৃষ্টি হবে তার মধ্যে এটা প্রকাশ ঘটে। বৈশিষ্ট্যগুলো বংশগতির মাধ্যমে এটা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। এই ধরনের এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, যে কোনো কাজের ক্ষেত্রে এই ক্রোমাটিন তন্তুটা কাজ করে। তাহলে নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানলাম। আরেকটি বিষয় হচ্ছে কোষের ক্ষেত্রে, কোষের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা কি? একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কারণ এর অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। কোথায়? ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে বিদায় এটাকে পাওয়ার হাউস বলা হয়। এরা দণ্ডাকার হয়, বৃত্তাকার হয় এবং তারকাকার হয়। বিভিন্ন তিনটা আকৃতির হতে পারে, একটা দণ্ডাকার, একটা বৃত্তাকার, একটা তারকাকার। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। মাইটোকন্ড্রিয়াটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে, মানে যেটার আবরণটা থাকে, আবরণের দিকে ঝিল্লি থাকে, ঝিল্লিটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এরপরে বাইরে স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তর বাসযুক্ত থাকে। বাইরের স্তরটা মসৃণ থাকে এবং ভিতরের স্তরটা বাসযুক্ত থাকে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আদান বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়, আধার বা পাওয়ার হাউস। পাওয়ার হাউসও বলা হয় এই মাইটোকন্ড্রিয়াকে, আমরা দুইটা আমি বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে কোষ হচ্ছে প্রতিটি জীবদেহের, এটা উদ্ভিদ দেহ হোক বা প্রাণী দেহ হোক, তাদের গঠন ও কাজের একক। প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত।
এই কোষগুলো বিভাজিত হয় একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, ভাবে বিভাজিত হতে হতে আমাদের দেহটা বৃদ্ধি পায়। এরপরে কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, যেমন ক্রোমোজোম থাকে, সাইটোপ্লাজম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে। আজকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু আলোচনা করলাম এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমি একটু বলেছি। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের মেইন গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শক্তির আধার বা পাওয়ার হাউস, এখানে শক্তির জমা থাকে। এরপরে নিউক্লিয়াসের ক্ষেত্রে মাঝখানে যেটা আছে কালো অংশ, সেটা বৃত্তাকার অংশ, সেটা নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াস কিন্তু বিভিন্ন আকৃতির হয়। মাইটোকন্ড্রিয়া যেমন বৃত্তাকার এবং দণ্ডাকার এবং তারকাকার হয়, নিউক্লিয়াসও তেমনি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আবার বিভিন্ন সময় বিভিন্ন কোষে অনেক সময় নিউক্লিয়াস নাও থাকতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা আমি আলোচনা করলাম নিউক্লিয়াস সম্বন্ধে, এটা তোমরা চিত্র এঁকে সুন্দর করে খাতায় একটু লিখবে। আর তোমাদের বইয়ে যে এই অংশগুলো বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনাগুলো একটু একদম হুবহু শিখে নেবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা লাইন থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাই এখানে যে নিউক্লিয়াসের বিস্তারিত কথা লেখা আছে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার অন্ধ্র বা নিউক্লিওলাস সম্পর্কে এই সবগুলো তোমরা একদম লাইন বাই লাইন এখান থেকে পড়ে নেবে। আজকের এই ক্লাসটা যারা দেখতেছো এবং এটা বাড়ির কাজটা তোমরা করবে, এবং ক্লাসটা শেষ হলে, ক্লাসটা দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখবে, যাতে আমরা বুঝতে পারি তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ। আর কোনো কিছু না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। তো আগামী ক্লাস আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।